সাধারণ একজন এসি মেকানিক, মুখে দাড়ি, মাথায় টুপি, 5 ওয়াক্ত নামাজি, নাম তার তৌহিদ ইসলাম। কিন্তু হঠাৎ করেই এই সাধারণ মানুষের বেনামি 5টি ব্যাংক অ্যাকাউন্টে বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে ঢুকে পড়ল নগদ 9,35,00,000 টাকা। আর সেই টাকা দিয়ে সে গাইবান্ধায় সরকারি খাস জমির উপর বানাতে চাইল 81 ফুট উঁচু এক বিশাল রাম মূর্তি। কিভাবে সম্ভব? একজন 5 ওয়াক্ত নামাজি মুসলিম কেন রামমূর্তি বানাবে? আর এত কোটি টাকা সে পেলই বা কোথায়? যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে রিমান্ডে নিয়ে আসল সত্য বের করলো, তখন সবার চোখ চড়ক গাছ। বেরিয়ে এলো হলিউড বলিউডের থ্রিলার স্পাই সিনেমাকেও হার মানানো এক ভয়ঙ্কর আন্তর্জাতিক চক্রান্তের গল্প। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সাধারণ মানুষ হরিদাসকে চিনত অত্যন্ত সাদাসিধে একজন মানুষ হিসেবে। পেশায় সে টুকটাক কৃষি কাজ করত এবং এসি মেরামতের কাজ করত। বাইরে থেকে দেখলে মনে হবে দিন আনে দিন খায় এমন একজন অতি সাধারণ মানুষ, কিন্তু এই সাদাসিধে চেহারার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর চতুর গুপ্তচর, যে কিনা নিজের দেশকে বিক্রি করে দেওয়ার জন্য ভেতরে ভেতরে বিশাল এক জালের বিস্তার করেছিল। তারই অভিনব চালাকি আর ভেলকিবাজির শুরুটা কিন্তু আজকে নয়। সিআইডি এবং গোয়েন্দাদের অনুসন্ধানে জানা যায়, হরিদাস যখন মাত্র ক্লাস 6-এ পড়ত, ঠিক তখনই সে হঠাৎ করে বাংলাদেশ ছেড়ে ভারতে পাড়ি জমায়। এত ছোট বয়সে তার ভারতে যাওয়ার পেছনের আসল কারণটা ছিল অনেক বেশি ভয়ঙ্কর এবং সুপরিকল্পিত। সেখানে যাওয়ার পর তাকে সাধারণ কোনো জীবনযাপন করতে দেয়া হয়নি। তাকে সোজা নিয়ে যাওয়া হয় ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের গোপন প্রশিক্ষণ কেন্দ্র সাউথ ব্লকে। এত অল্প বয়সের একটি ছেলেকে গুপ্তচর হিসেবে গড়ে তোলাটা গোয়েন্দা সংস্থাগুলোর একটি ক্লাসিক কৌশল। কারণ ছোটবেলা থেকে মগজ ধোলাই করা হলে সে বড় হয়ে রাষ্ট্রের প্রতি চরম অনুগত এক যন্ত্রে পরিণত হয়। সাউথ ব্লকের সেই গোপন প্রকোষ্ঠে তাকে শেখানো হয় কিভাবে ছদ্মবেশ ধারণ করতে হয়, কিভাবে তথ্য পাচার করতে হয় এবং কিভাবে সমাজের ভেতরে বিভেদের বিষ বাষ্প ছড়িয়ে দিতে হয়। দীর্ঘ ট্রেনিং শেষে তাকে পুনরায় বাংলাদেশে পাঠানো হয় একজন স্লিপার সেল হিসেবে। কিন্তু এবার আর সে সেই গ্রামের সহজ সরল হরিদাস ছিল না। সে ফিরেছিল সম্পূর্ণ এক নতুন মিশন আর ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে। তার মগজে ঢুকিয়ে দেয়া হয়েছিল অখণ্ড ভারতের স্বপ্ন আর বাংলাদেশকে অস্থিতিশীল করার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট। দেশে ফিরে হরিদাস শুরু করলো তার আসল ভেলকিবাজি। রয়ের বিশ্বস্ত গুপ্তচর হিসেবে দেশের ভেতরে নির্বিঘ্নে কাজ করার জন্য সে বেছে নেয় এক অভিনব ও রোমহর্ষক পথ। সে খুব ভালো করেই জানতো যে তার হিন্দু পরিচয় নিয়ে সে সমাজের সব স্তরে, বিশেষ করে প্রভাবশালী মুসলিম মহলে সহজে প্রবেশ করতে পারবে না। আর তাই সে নিজের হিন্দু ধর্মের পরিচয় পুরোপুরি লুকিয়ে ফেলে। হঠাৎ করে সে তৌহিদ ইসলাম নাম ধারণ করে বসে। ধর্মের লেবাস পাল্টে মাথায় টুপি আর মুখে দাঁড়ি রেখে সে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব জায়গায় ঘাপটি মেরে ঢোকার এক নিখুঁত ছক কষে। হরিদাস ওরফে তৌহিদ ইসলাম শুধু ছদ্মবেশে থেমে থাকেনি। সে জানতো বাংলাদেশে বড় কোনো কাজ করতে হলে রাজনৈতিক ছাতা অত্যন্ত জরুরি। তাই সে পতিত স্বৈরাচারী সরকারের বড় বড় নেতাদের সাথে নিয়মিত ওঠা বসা শুরু করে। বিশেষ করে শেখ সেলিমের মতো প্রভাবশালী নেতার নাম ভাঙিয়ে সে দেশ জুড়ে এক বিশাল প্রতারণা জাল বিছিয়েছিল। হরিদাসের এই বিশাল সাম্রাজ্য আর ব্যাংক অ্যাকাউন্টের হিসাব মেলাতে গিয়েই চোখ কপালে ওঠে সিআইডি তদন্তকারী কর্মকর্তাদের। যে লোকটা প্রকাশ্যেই একজন সামান্য এসি মেকানিক ছিল, তার নামে বেনামে থাকা 5টি আলাদা ব্যাংক অ্যাকাউন্টে বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে ঢুকেছে নগদ 9,35,00,000 টাকা। একজন সাধারণ মানুষের অ্যাকাউন্টে হুট করে এত বিশাল অঙ্কের টাকা আসার বিষয়টি তদন্তকারীদের মনে গভীর সন্দেহে জন্ম দেয়। সিআইডি যখন তাকে জিজ্ঞেস করে এই বিপুল পরিমাণ টাকার উৎস কি, তখন সে প্রশাসনের কর্মকর্তাদের সামনে রীতিমতো আমতা শুরু করে। এতগুলো টাকা কোথা থেকে এলো তার কোনো বৈধ কাগজের ছিটে ফোঁটাও সে দেখাতে পারেনি। আর তখনই বেরিয়ে আসে একটার পর একটা ভয়ঙ্কর সব তথ্য। টাকার পাহাড় গড়ার পরও হরিদাসের নজর পড়ে সরকারি জমির উপর। তার আসল মিশন তো টাকা কামানো ছিল না, তার আসল মিশন ছিল দেশে আগুন লাগানো। সরকারি খাস জমির উপর 81 ফুট উঁচু এক বিশাল রাম মূর্তি বানানোর নামে সে মূলত এক ভয়ঙ্কর নীল নকশা বাস্তবায়ন করতে চেয়েছিল। পলাশবাড়ি যে এলাকায় হিন্দু মুসলিম যুগের পর যুগ শান্তিতে বসবাস করে আসছিল, সেখানে সে একা হাতে অশান্তির বিষ বাষ্প ছড়িয়ে দেয়। মন্দির নির্মাণের নাম করে সে বিশাল এলাকা দখল করার পাঁয়তারা শুরু করে।
হরিদাসের চক্রান্ত কেবল দাঙ্গা বাঁধানোর মধ্যে সীমাবদ্ধ ছিল না। সিআইডি তদন্তে এমন এক তথ্য বেরিয়ে আসে যা পুরো দেশের ভিত্তিমূলককে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই বিশাল প্রজেক্টের আড়ালে রংপুর বিভাগকে বাংলাদেশ থেকে চিরতরে আলাদা করে ফেলার এক ভয়ঙ্কর ফাঁদ পাতা হয়েছিল। তারা ভেবেছিল রাম মন্দির এবং মূর্তিকে কেন্দ্র করে যদি কোনো বড় ধরনের দাঙ্গা বা রক্তপাত ঘটানো যায় তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ওখানে হস্তক্ষেপ করবে। আর সেই সুযোগে ভারতের মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদীরা রংপুরকে একটি আলাদা বা স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে দাবি করে বসবে। এটি ছিল সরাসরি রাষ্ট্রদ্রোহিতা, একটি স্বাধীন দেশের মানচিত্রকে খামচে ধরার এক নগ্ন আস্ফালন। আর এই ঘোলা পানিতে মাছ শিকার করে পতিত স্বৈরাচারকে আবার ক্ষমতার গদিতে বসানোর দিবা স্বপ্ন দেখেছিল তারা। কিন্তু পাপ বাপকেও ছাড়ে না। প্রশাসনের কড়া নজরদারিতে তার সব গুমর একে একে ফাঁস হতে শুরু করে। অবশেষে গত 12ই জুলাই গাইবান্ধার পলাশবাড়ি থেকে এই মাস্টার মাইন্ড হরিদাসকে গ্রেফতার করতে সক্ষম হয় সিআইডি এবং র্যাবের যৌথ বাহিনী। আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডের ওই 4 দিন ছিল হরিদাসের জীবনের সবচেয়ে দীর্ঘ এবং ভয়াবহ সময়। র্যাবের স্পেশাল ইন্টারোগেশন সেলে শুরু হয় তাকে নিয়ে আসল খেলা। রিমান্ডের কঠিন নাকানি চুবানি খেয়ে সে কবুল করতে বাধ্য হয় কিভাবে সে হুন্ডির মাধ্যমে টাকা এনেছে, কিভাবে দাঙ্গার পরিকল্পনা করেছে এবং কারা কারা তাকে পেছন থেকে ইন্ধন জুগিয়েছে। হরিদাসের এই পরিণতি দেখে এলাকার সাধারণ মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এই পুরো ঘটনায় সবচেয়ে বেশি প্রশংসা দাবিদার গাইবান্ধার স্থানীয় ধর্মপ্রাণ মানুষ এবং মন্দির কমিটির সদস্যরা। তাদের বিচক্ষণতায় বিশাল এক রক্তক্ষয়ী দাঙ্গার হাত থেকে অল্পের জন্য বেঁচে গেছে পুরো দেশ। স্থানীয় হিন্দু সম্প্রদায় বুঝতে পেরেছিল যে হরিদাসের উদ্দেশ্য ধর্ম পালন নয়, বরং ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা। আড়ালে পরিস্থিতি খারাপ হচ্ছে বুঝতে পেরেই মন্দির কমিটি ওই বিতর্কিত মূর্তি নির্মাণের কাজ দ্রুত স্থগিত করার ঘোষণা দেয়। এতেই হরিদাসের পুরো ছক লেজে গোবরে হয়ে যায়। হরিদাস আজ শ্রীঘরে বন্দী, তার নীল নকশা আজ প্রশাসনের হাতে। কিন্তু বিপদ কি সত্যি পুরোপুরি কেটে গেছে? হরিদাসের মতো আরো অসংখ্য চতুর খেলোয়াড় বা স্লিপার সেল হয়তো ধর্মের লেবাসে দেশের আনাচে কানাচে এখনো লুকিয়ে আছে। তারা হয়তো কেউ মসজিদের ইমাম, কেউ হয়তো মন্দিরের পুরোহিত, আবার কেউ হয়তো কোনো কর্পোরেট অফিসে স্যুট টাই পরে বসে আছে। বিদেশি প্রভুদের ইশারায় তারা হয়তো নতুন কোনো ষড়যন্ত্রে জাল বুনছে রাতের অন্ধকারে। দর্শক, এই রোমহর্ষক ঘটনাটি আমাদের সবার জন্য একটি বড় শিক্ষণীয় বিষয়। আমাদের চারপাশের পরিস্থিতি নিয়ে আমাদের আরও বেশি সচেতন হতে হবে। এরকম আরও অজানা, রোমাঞ্চকর এবং বিশ্লেষণধর্মী খবরের পেছনের খবর জানতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ চ্যানেলটি। যুক্ত থাকুন আমাদের সাথে, চোখ কান খোলা রাখুন আর দেখতে থাকুন চারপাশের ঘটে যাওয়া ঘটনাগুলোর আসল পেছনের গল্প। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।